যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত অন্তত 19, সন্ত্রাসী হামলা বলছে ব্রিটেন পুলিশ। উত্তরবঙ্গে ট্রাক ধর্মঘট তৃতীয় দিনে ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। 7% ওপরে প্রবৃদ্ধি মাত্র দুটি দেশের একটি বাংলাদেশ, বিবিএস এর তথ্যের সাথে একমত নয় বিশ্বব্যাংক। গার্মেন্টসের বিনা শুল্কের কাপড়ের সয়লাভ স্থানীয় বাজার, 4 বছরের রাজস্ব ক্ষতি 450 কোটি টাকা। অসহ্য গরমে দেশজুড়ে সীমাহীন লোডশেডিং, চরম দুর্ভোগে মানুষ, স্বাভাবিক হতে সময় লাগবে অন্তত 4 দিন। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালেজুর চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের এরিনায় একটি পপ কনসার্টে বিস্ফোরণে 19 জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে অর্ধ শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্ট চলাকালে তারা দুটি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। মার্কিন গায়িকা অ্যারিয়ান গ্রান্দে এরিনায় তার কনসার্ট শেষ করার পরপরই এই বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনাস্থলের কাছে ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশন এবং এর সব ট্রেন সাময়িক বন্ধ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। How long did it take you to get out of the arena, out of the concert venue? It was pretty quick. I mean, the whole arena empties fairly quickly, but where we were running out, there was a lot of space, and then we kind of held back because we didn't want to run into the streets where all these crowds were kind of gathering to run away. We held back at the top of the stairs, like kind of towards the side for a bit, but then we're pretty local, so we just basically kind of made a run for it. 10:40 p.m. last night. That was just as the concert by Ariana Grande was finishing. Thousands of people were inside at the time, and it just was at the end of that gig, so people were filing out when that explosion happened. Greater Manchester Police, as you've said, have confirmed it was a terrorist incident. A number of fatalities, 19 people dead, 50 people injured. And we're hearing that they've been taken to 5 hospitals across the city. They're being treated for crush injuries, others for shrapnel injuries. As the night's gone on, we've heard about what witnesses have seen. Some have said they saw nuts and bolts on the floor as well. Others said the building shook. There was an explosion in the foyer area. One man said he was blown off his feet by the force of that explosion. And we've seen those videos. তৃতীয় দিনে পড়ল উত্তরবঙ্গের ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের ধর্মঘট। এ কারণে সারা দেশে ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা। সোনা মসজিদ স্থলবন্দরে তৈরি হয়েছে পণ্যজট। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 7 দফা দাবি বাস্তবায়নে ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের কর্মবিরতি শুরু হয়েছে রোববার ভোর 6টা থেকে। দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির সময় আরও 24 ঘন্টা বাড়ানোর কথা জানান ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। কিন্তু এই 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী 23 মে সকাল 6 ঘটিকা হইতে 24 মে সকাল 6 ঘটিকা পর্যন্ত পুনরায় কর্মবিরতি বর্ধিত করা হবে। এই কর্মসূচির ফলে দ্বিতীয় দিনের মতো উত্তরের জেলাগুলোয় সড়ক, মহাসড়কে ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। পণ্যবাহী ট্রাকে মালামাল উঠানো ও পরিবহনও বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এর ফলে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। ট্রাকগুলো বন্ধ জন্য আমি মাছগুলো বাইরে নিতে পারছি না। আমার পুকুর থেকে মাছ তোলা খুব নিষিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিভাবে যে ব্যবসা করব, আমি দুর্গতির মধ্যে পড়ে গেছি। ব্যবসার ক্ষতি হচ্ছে। ট্যাঙ্ক, ট্রাক এগুলো বন্ধ থাকা, কভার ভ্যান বন্ধ আছে, আমার মাল আসতেছে না।
পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে সোনা মসজিদ স্থলবন্দরে প্রায় 150 পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে করে বন্দরে সৃষ্টি হয়েছে পণ্য জট, আর এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের মাত্র দুটি দেশ 7% ওপর জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে, যার মধ্যে বাংলাদেশ একটি। চলতি অর্থ বছরে এই প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.24%। তবে এই প্রবৃদ্ধি নিয়ে সরকারের হিসেবের সঙ্গে বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংকের হিসেবের গড়মিল রয়েছে। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, এবছর জিডিপি প্রবৃদ্ধি হবে 6.8%। সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি নিয়ে কেন এই গড়মিল, জানাচ্ছেন নাজিয়া কণা। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে চলতি অর্থবছরে এই পর্যন্ত প্রবৃদ্ধির হার 7.24%। গেল অর্থবছরে ছিল 7.11%। সেই সঙ্গে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $1,602 মার্কিন। আগের বছরের চেয়ে যা $137 মার্কিন বেশি। সরকার আভাস দিয়েছে, আগামী অর্থবছরেও জিডিপির প্রবৃদ্ধি হবে 7.24%। তবে বিশ্বব্যাংক বলছে, বিনিয়োগে অবনতি, প্রবাসী আয়ে বড় ধরনের পতন এবং রপ্তানি আয় কমে যাওয়ায় এবার সার্বিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে। 2019 সালের জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতাকে দেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবেও চিহ্নিত করা হয়েছে। সংস্থাটির দাবি, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 6.8%-এর বেশি হবে না। বিবিএসের হিসাবে সরকারি বিনিয়োগের যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা বাজেটের সাথে মেলানো যাচ্ছে না। সেখানে একটা ব্যবধান পাওয়া যাচ্ছে। বিবিএসের হিসাবে সংখ্যাটা প্রায় 0.8%-এর মতো, অনেক বেশি। এটা কোত্থেকে আসলো সেটা প্রশ্ন রয়ে গেছে। আর এটা যদি না হয়ে থাকে, এটা যদি আমি বাদ দিই হিসাব থেকে, তাহলে কিন্তু আর 7.24 হয় না, এটা 6.7-এর কাছাকাছি চলে আসে। জিডিপির প্রবৃদ্ধির হিসেব নিয়ে এমন গড়মিলকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর। পরিসংখ্যানগত মানে যে এরার তো হতেই পারে। আমার মনে হয় যে 7.2 সরকার যেটা বলেছে, হ্যাঁ, সেটা ঠিকই আছে। এবছরও যে 7.24 যেটা ফোরকাস্ট, এটা হয়তো দেখা যাবে যে 30 জুনের পরে হয়তো এর কাছাকাছি মেবি 7.24 হতে পারে বা 7.2 বাট অ্যারাউন্ড ইট থাকবে। তবে হিসেবের গড়মিল যাই থাকুক, প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে রপ্তানি আয় এবং রেমিটেন্সের পরিমাণ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন সদ্য বিদায়ী এফবিসিসিআই সভাপতি। দুটো বড় বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। একটা হলো এক্সপোর্ট রেটের গ্রোথটা কমে আসছে বিকজ অফ স্ট্রং ডলার। সেকেন্ডলি হচ্ছে আমাদের রেমিটেন্সের যে ফ্লো ছিল সেটাও নেমে আসছে। এই দুইটা বড় চ্যালেঞ্জ আমাদের যে গ্রোথটার উপরে কতটা প্রভাব ফেলছে, এটা হিসাবের ব্যাপার। বিনিয়োগ পরিবেশ নিশ্চিত, কর্মবাজারে নারীদের অন্তর্ভুক্তি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার হলে জিডিপির প্রবৃদ্ধি আগামী এক দশকে আরও 3% বাড়ানো সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। রফতানিমুখী গার্মেন্টস শিল্পে ব্যবহারের জন্য বিনা শুল্কে আমদানি করা বিপুল পরিমাণ কাপড়ের সয়লাভ দেশের কাপড়ের বাজার। বন্ডের ওয়্যারহাউস সুবিধার লাগামহীন অপব্যবহার করে স্থানীয় বাজারে এসব কাপড় বিক্রির ফলে হুমকির মুখে পড়ছে স্থানীয় শিল্প। বিদেশে পাচার হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ টাকা, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এর মাধ্যমে বন্ডের সুবিধার অপব্যবহারে গত 4 বছরে শুধু রাজস্ব ক্ষতি হয়েছে 450 কোটি টাকার বেশি। এমন পরিস্থিতিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর হুঁশিয়ারি দিয়ে বলেছে, বন্ড শর্ত লঙ্ঘন করে যারা বিনা শুল্কে পণ্য রফতানি না করে স্থানীয় বাজারে ছাড়ছে, তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে জিরো টলারেন্স নীতি, নেওয়া হবে কঠোর আইনগত পদক্ষেপ। বিস্তারিত ফখরুল ইসলামের প্রতিবেদনে। ঘড়ির কাঁটা রাত 2টার ঘর পেরোলো। পুরনো ঢাকার ইসলামপুরে তখন চলছে কাপড় নিয়ে অবৈধ তৎপরতা। রপ্তানির শর্তে বিনা শুল্কে আমদানি করা গার্মেন্টসের কাপড় স্থানীয় বাজারে ছাড়ার উদ্দেশ্যে গুদামে মজুত করা হচ্ছে। শর্ত রয়েছে, আমদানি করা এসব কাপড়ের পুরোটাই ব্যবহার করা হবে গার্মেন্টস তৈরিতে, আর সেই গার্মেন্টস বিদেশে রপ্তানি করা হবে। এই শর্তের ভিত্তিতেই রপ্তানিমুখী গার্মেন্টস কোম্পানিগুলো কোনো আমদানি শুল্ক না দিয়ে বিপুল পরিমাণ কাপড় আমদানি করে থাকে। অথচ সব শর্ত লঙ্ঘন করে সেই কাপড়ের বড় একটি অংশ বিক্রি করে দেওয়া হয় স্থানীয় পাইকারি বাজারে। রপ্তানি গন্তব্যের বদলে এসব কাপড় ঠাঁই পায় পুরনো ঢাকার ইসলামপুরের কাপড়ের আড়তে।
দেশের রপ্তানিমুখী পোশাক খাতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স রয়েছে 4,423টি প্রতিষ্ঠানের। বন্ড কমিশনারেটের তথ্য অনুযায়ী এসব কোম্পানির মধ্যে 2023টিতে উৎপাদন বন্ধ রয়েছে, অথচ এসব কোম্পানিও ভোগ করছে বন্ড সুবিধা। রপ্তানি খাতকে শক্তিশালী করতে চালু করা বন্ড লাইসেন্স সুবিধার আড়ালে রপ্তানির কাঁচামাল হিসেবে আমদানি করা পণ্য রাতের আধারেই খোলা বাজারে বিক্রি করছেন অসাধু চক্র। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পরিসংখ্যান, গত 4 বছরে বন্ড সুবিধার নামে 83টি প্রতিষ্ঠান 458 কোটি 7,64,000 টাকার অনিয়ম করেছে। সংস্থাটির মহাপরিচালকও স্বীকার করলেন, বন্ডের অপব্যবহারে বাড়ছে কালো টাকা, বাড়ছে অর্থ পাচার। যারা এই অপকর্মের সাথে জড়িত তারা কিন্তু বিভিন্নভাবে দেশের প্রতি ক্ষতি সাধন করছে, ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত করছে, এখানে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করছে, ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত করছে। প্রায়শই আমাদের টিম বিভিন্ন জায়গায় কিন্তু আমদানির সূত্র ধরে তারা পরিদর্শন করছে এবং দেখতে পাচ্ছেন যে পণ্য গুদামে থাকার কথা সেই পণ্য গুদামে নেই, সেই পণ্য হয়তো স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে। একেবারেই জিরো টলারেন্সে কাজ করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বন্ড মিসইউজ একেবারে জিরো পর্যায়ে নিয়ে আসা। শুধু কাপড় নয়, বন্ড সুবিধার আওতায় বিদেশ থেকে কেমিক্যাল, প্লাস্টিক সহ আরও বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য আনছেন ব্যবসায়ীরা। রপ্তানি না করে দেশের বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে বিনা শুল্কে আনা এসব পণ্য। এতেও ক্ষতির মুখে পড়ছে রাজস্ব খাত, আর বিদেশে পাচার হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ টাকা। শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা গেছে বন্ড লাইসেন্স সুবিধাভোগী অনেক কোম্পানির আদৌ কোনো কারখানাই নেই। বন্ড সুবিধার অপব্যবহার ঠেকাতে মনিটরিং জোরদার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। আমাকে দেখাইতে হবে যে 90টা শার্ট গেছে, 100টা শার্টের কাপড় আসছে। এই অ্যারেঞ্জমেন্টে যদি সরকার ওটাকে মনিটর করতে পারে এনবিআর থেকে, তাহলে কিন্তু এটা সম্ভব। এবং এই মনিটরিংটা খুব একটা কঠিন কাজ নয়। ইটস জাস্ট বন্ড সিস্টেমটাকে সম্পূর্ণভাবে আধুনিকীকরণ, উদারীকরণ এবং এটাকে কম্পিউটারাইজ করে ফেলা, তাহলে কিন্তু এটা খুব ইজিলি করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বন্ড লাইসেন্সের নামে অনিয়ম ও শুল্ক ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও পরামর্শ দিয়েছেন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে পবিত্র নগরী মদিনায় মসজিদ-ই নববীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন। এর আগে তিনি একই মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর রিয়াজুল জান্নাতে 2 রাকাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় মোনাজাত করেন। সফর সঙ্গীদের মধ্যে অনেকেই নিজ নিজ নামাজ আদায় ও দোয়া করেন। পরে মসজিদ-ই নববীতে আসরের নামাজ আদায় করে মদিনা থেকে জেদ্দা হয়ে পবিত্র ওমরা পালনের জন্য প্রধানমন্ত্রী মক্কা যাওয়ার কথা রয়েছে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, যার 3 দিকেই ভারতীয় সীমান্ত। জেলার 288 কিলোমিটার এই সীমানা বেষ্টনীর কাছাকাছি থাকা মানুষগুলো স্বাধীন দেশে বাস করেও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত নয়। কাঁটাতার কখনো দূরে ঠেলেছে তাদের আপনজনকে, কখনো বা পর করেছে নিজের ঘরকেই। নিরাপত্তাহীনতা, চাপা আতঙ্ক সর্বক্ষণের সঙ্গী। রামিম হাসানের বিশেষ ধারাবাহিক উত্তরের মানুষের 5ম পর্ব কাঁটাতারে বন্দি জীবন ছবি তুলেছেন শেখ জালাল। গ্রামের নাম সর্দারপাড়া। দেখতে দেশের আর 5টা গ্রামের মতোই, কিন্তু বাস্তবতার দূরত্ব যোজন যোজন। কিছুটা নীরব, কিছুটা নিস্তব্ধ। এই গ্রামের মানুষের চলাফেরা, পোশাক পরিচ্ছদ বা কথা বলার ধরনে খুব বেশি দরিদ্রতা চোখে পড়বে না। কিন্তু পুরো গ্রাম ঘুরে একটা পাকা বাড়ি তো দূরের কথা, টিনের ঘর খুঁজে পাওয়াটাও দুষ্কর। কারণটাও খুব শিগগিরই অনুমান করা গেল, কিন্তু কেন জানতে শুরু হলো জনে জনে কথা বলা। এই ব্যক্তির নাম নকিবুল ইসলাম, পেশায় স্কুল শিক্ষক। আর্থিক সঙ্গতি রয়েছে, কিন্তু সীমান্তের কাছাকাছি স্থায়ী হতে চান না। এখন এখান থেকে সকলে চলে গেছে ব্যবসা বাণিজ্য করে, অনেকে ফাউন্ডেশন করে মানে ঘর বাড়ি করছে, 2 তলা করছে, 3 তলা করছে, সবাই এইভাবে চলে গেছে। অথচ আমাদের এই গ্রামে এখান থেকেই চলে গেছে 2 জন উকিল, বুঝছেন? ওনারা এখান থেকে উকিলাতি করতেন। আমার মতো আরেকজন শিক্ষক বিডিআর, তারপরে মানে সেনাবাহিনীতে চাকরি করতো।
এমনকি গত বছর সীমানা পিলারের খুব কাছাকাছি হওয়ায় অস্থায়ী ঘরটিও ভেঙে চলে গেছেন ভেতরের দিকে। আর আপনার হচ্ছে গ্রামের নাম একই, কাঁটাতারের ওই পারেও যে গ্রামের নাম এপারেও সে। জি, এর কারণ হচ্ছে যে ওরা যখন এই পাশে ছিল সদরপাড়া নামেই পরিচিত ছিল, যখন ওরা চলে গেছে তারা মোটামুটি গ্রামের সবাই এক জায়গায় গিয়ে বাড়ি করছে। দেশের সর্বোত্তরের ইউনিয়ন বাংলামান্ধার এই ছোট গ্রাম সর্দার পাড়ার একটি অংশ কাঁটাতারের ওপারে। সীমান্ত দাগ কাটলেও একটা সময় পর্যন্ত গ্রামের মানুষ এপার ওপার সহজে যাতায়াত করতে পারত। 1997-98 সালের দিকে সীমান্তের নিজেদের অংশে কাঁটাতার দেয় ভারত। এরপর থেকে দুদিকেই সীমান্তরক্ষীদের টহল বাড়তে থাকে, সেই সাথে বৃদ্ধি পায় আতঙ্ক। ছোট বাচ্চার জন্য সতর্ক হয়ে গেছি আমি, নিজের বাচ্চার জন্য। ওইখানে আসিলাম, এখানে বেশি যদি দেখি এক দৌড়ানে এক টাকার 3 মাইল কেনে 4 মাইল ঠেকাই দিই এক দৌড়ানে, দাও কাটি কোনতে থাকবে থাক, খাই যদি শুনি বেশি একবার ফয়গার বা 11 ভাগারাম। বর্তমানে স্বজনদের কেউ মারা গেলে বা বিশেষ কোনো প্রয়োজন হলে বর্ডারে নাম লিখিয়ে ভিন্ন পারের স্বজনরা আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সন্ধ্যার মধ্যে আবারও ফিরে যেতে হয়। সীমান্ত, কাঁটাতার, সীমানা পিলার শুধুমাত্র দুটি দেশকেই আলাদা করেনি, কঠিন করেছে এখানকার মানুষের জীবন জীবিকা। উৎকণ্ঠা, চাপা আতঙ্ক এখানকার মানুষের জীবনের নিত্যসঙ্গী, আর বাসস্থান নদী পাড়ের ভাঙন কবলিত মানুষের মতো অস্থায়ী। রামিম হাসান, নিউজ 24, বাংলাবান্ধা, পঞ্চগড়। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। একসময় খরস্রোতা তিস্তা এখন ধুধু বালুচর। নেই পানির বাঁধ ভাঙা ঢেউ, নেই জেলেদের মাছ ধরার উৎস। তিস্তার বুকে নৌকার পরিবর্তে এখন চলে লাঙল। পালতোলা নৌকার জায়গায় এখন দোলা খায় সোনালী ফসল। তিস্তাপাড়ের মানুষের পরিবর্তিত জীবন নিয়ে রংপুর থেকে বাংলাদেশ লাইভে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। শ্রাবণ, খরস্রোতা তিস্তা এখন কি অবস্থা, আর পরিবেশ ও জীববৈচিত্র্য এর কি প্রভাব পড়েছে? জোহর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ লাইভে আমাকে যুক্ত করার জন্য। আমি এখন ঠিক তিস্তা নদীতেই দাঁড়িয়ে রয়েছি। আপনি তাহলে বুঝতেই পারছেন যে নদীতে দাঁড়িয়ে থেকে সরাসরি সম্প্রচার করা, তাও আবার নৌকায় না, একদম পায়ে দাঁড়িয়ে থাকা, তার মানে তিস্তার যে বর্তমান অবস্থা সেটি কিন্তু আসলে এই ছবি অনেকখানি প্রমাণ করে, বা এই সরাসরি সম্প্রচারটি কিন্তু একটি প্রমাণিক জায়গায় তিস্তাকে নিয়ে আসে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে তিস্তার জীববৈচিত্র্য থেকে শুরু করে তিস্তার সবকিছুই কিন্তু অনেকখানি বদলে গেছে। অর্থাৎ গত কয়েক বছর ধরে আসলে সেই বাঁধ হওয়ার পর থেকে তিস্তা নদীর যে গতি প্রবাহ সেটিতে মারাত্মকভাবে একটি অন্যরকম পরিবর্তন এসেছে। তার সঙ্গে জলবায়ু পরিবর্তনগত বিভিন্ন কারণ রয়েছে, আর সে কারণেই কিন্তু এই অবস্থা রয়েছে। যদি আপনাকে একটু দেখাই তাহলে এই তিস্তা নদীর যে অবস্থা এখন রয়েছে, যে নদীর বুকে এত পরিমাণ চর পড়েছে, কারণ বর্ষা মৌসুম কেবল শুরু হচ্ছে। এই বর্ষা মৌসুমের শুরুতেও কিন্তু নদীর একদম এখান থেকে যখন দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে মূল নদীর কিছুটা প্রবাহ রয়েছে, সেখানে হয়তো বা হাঁটু পানি বা কোমর পর্যন্ত পানি আছে। কিন্তু আসলে এইগুলো কিন্তু তিস্তার একটি অংশ। যখন বর্ষা মৌসুম আসে তখন কিন্তু পানি এই পর্যন্তও আসে, কিন্তু শুকনো মৌসুম থেকে শুরু করে বাকি সময়গুলোতে এরকম বালুচর থাকে, এবং বালুচরের মধ্যে এই বালুকা বেলায় বা বালুচরের মধ্যে এরকমভাবেই শিশুরা তাদের সেই আনন্দ ফুর্তিগুলো, অর্থাৎ সেই খেলাঘরগুলো তৈরি করে। এবং এই তিস্তাপাড়ের মানুষরা কিন্তু এই নদী নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, এবং তাদের জীবনের একটি বড় অংশ কিন্তু এই স্বপ্নের মধ্যে দিয়েই কেটেছে। চাচা, আপনাকে ভালো আছেন আপনি? আপনারা তো এই নদী অনেক রকম ভাবে দেখেছেন। নদী একবার দেখেছেন অনেক বড় ছিল, এখন নদী ছোট হয়ে আসছে, বর্ষাকালে পানি থাকে কি থাকে না। কি দেখেছেন নদী, আর এখন নদীর কি অবস্থা? আগে তো নদী ছিল ওই দিকে বড় নদী, এখন তো ওই দিকের এই পাকে আইসে। এখন বর্ষাকালে কিন্তু পানি মেলা, কিন্তু এই যে এখন তো পানি নেই,
এই বর্ষাকালে ভিড় পানি হবে। এখন তো মনে করো খালি বালু আর বালু, এখন তো পানি যখন লাগে তখন নাই। মানে বর্ষাকালে তো আপনাদের পানি ঘরেও থাকে, পুকুরেও থাকে, আর নদীতে তখন পানি থেকে লাভটা কি হয়? লাভ তো আপনার দরকার শুকনা মৌসুমে পানি। আর শুকনো মৌসুমে তো পানি পাই না। এখন তো পানি মনে করো ওই যে বর্ষাকাল আসবে এখন পানি হবে, তখন তো পানি লাগেই না। এখন বাড়ি তো পানি, এই মানে জমির মেলা পানি থাকে। আর যখন ওই যে শুকনো কাল তখন তো পানি একটাও থাকে না। এই যে তিস্তা নদী নিয়ে কিন্তু অনেক রকম কথা হয়েছে না বিভিন্ন সময়, যে ধরেন যখন প্রধানমন্ত্রী ভারত যায় বা ভারতের কোনো লোক বাংলাদেশে আসে, তখন তো তিস্তা নিয়ে আপনারা অনেকবার স্বপ্ন দেখছেন যে এবার হয়তো বা চুক্তিটা হবে, এবার নদীতে সারা বছর পানি থাকবে, আমার ফসলে ক্ষেত ভালো হবে। কিন্তু এত বছর বয়সে তো স্বপ্ন পূরণ হয় নাই। স্বপ্ন পূরণ হয় নাই আমার এইটে তো বাঁধ হলে তো আমার স্বপ্ন পূরণ হয়। এইটে মনে করো তেমনি আমার চরের এলাকার লোকের খুব সুবিধা হয়। এখন তো এই আবার সুবিধা আনবার গেলে বর্ষাকালে আমরা আনতে পারি না, মানুষ আস্থা দেয় না, জমিনে খেত বাড়ি দিয়ে আস্থা দেয় না, গরু বাছুর নিয়ে ধরি আইসে যাওয়া আইসে করা খুব অসুবিধা হয়। আর লৌকে করিলে পার করা লাগে, এখন থাকা লাগে একটা খেপের জন্য সারাদিন ওইখানে থাকা লাগে। এখন তো উনি যেমনটি বলছিলেন যে আসলে ঠিক এই জায়গা থেকে মূল নদী কিন্তু 4 থেকে 5 কিলোমিটার দূরে। আপনি একটু দেখাবেন যে নদীটা আসলে কোন জায়গায়? এখান থেকে 5 কিলো দূরে বহু দূর দেখা যাওয়া লাগে। এখন এখান তো এটা শাখা, এটা সামান্য পানি এসে একটু ঝিরঝির করি, এইটা বান যদি হইতো তা আমার সুবিধা হইতো। তার মানে হচ্ছে আপনার এই নদী বর্ষাকালে পানি থাকে না, মানে পানি থাকে অনেক বেশি, আর গরমকালে পানি থাকে না শুকনা মৌসুম। এই যে ধরেন একসময় তো নদীতে আপনারা এই জায়গায় তো মাছ ধরাধরি হতো না, যখন নদী অনেক বড় ছিল। এখন জেলেরা কি মাছ ধরতে পারে না? এখন এই বড় নদী ছাড়া পাবে না, এখানে কোনো মাছ ধরা কোনো জায়গা নেই। এখন মনে করে এই বালু চড়ে, এখন মানুষের তোর অসুবিধে। এখন এই যে বাঁধ হইতো, আর নদী তো ছাড়ি গেছে, এটা শাখা সামান্য পানি আইছে ঝিরঝির করে এই বন্ধ। আপনাদের সেচের অসুবিধা হয় না শুকনা মৌসুমে? আমার এই যে বোটিং আছে, বোটিং দিয়ে সেচ দেই। মানে নদীর ধারের মানুষ বোটিং দিয়ে সেচ দেন? হ্যাঁ, মেশিন আছে, শ্যালো মেশিন আছে, শ্যালো মেশিন দিয়ে সেচ দেই এখানে আমরা। এখানে এই রাস্তা হলে আমার সুবিধা হয়। নদী তো বহু দূর গেছে, 5 কিলো দৌড়ে গেছে। এর অসুবিধে কারণ বাঁধ নাই, কোনো চড়ে দেখা দেখি নাই, সরকার কোনো কান নেয় না, সরকার দেখে না। এখানে আমাদের চেয়ারম্যান মেম্বার তো নদী উপাকে আমার বালু বাড়ি পড়িয়েছে এইভাবে। মানে আপনার চেয়ারম্যান মেম্বার নদীর ওপারে থাকে আর আপনারা থাকেন এই পারে। আর আমাদের এখানে তো কারণ দেখশুন করে না, শোনে না, রাস্তাঘাট নাই। এখানে যাবেন মাঝে জমি দিয়ে যাইতে যায় না, আর সরকার তো জমি আস্থা বেরি করতে পারে, সরকার জমি নিতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু ছবি দেখাই মুরাদ, আপনি দেখান তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে এই নদীর ঠিক মাঝখান দিয়ে আমি যেভাবে হেঁটে বেড়াচ্ছিলাম ঠিক সেভাবেই কিন্তু এই মানুষগুলো হেঁটে বেড়াচ্ছে, এবং তারা কিন্তু ছোট ছোট শাখা নদীগুলো পার হয়ে তারা কিন্তু মূল নদীর দিকে যাওয়ার চেষ্টা করে। কারণ এই যে তিস্তা, এবং তিস্তা নিয়ে কিন্তু অনেক রকম কথা বিভিন্ন সময় হয়, এবং কদিন আগে যখন তিস্তা নিয়ে গণমাধ্যমগুলো সরব ছিল তখন কিন্তু অনেক পক্ষ থেকে অনেক কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ, তার সঙ্গে দিল্লি কেন্দ্রীয় সরকার, বাংলাদেশের সরকার সবকিছু মিলিয়ে এক ধরনের তিস্তা নিয়ে রাজনীতি কিন্তু আছে। কিন্তু তিস্তা পাড়ের যে মানুষ, এই তিস্তা পাড়ের মানুষের যে আসলে মনোবৈচিত্র্য বা জীববৈচিত্র্য, সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই তিস্তায় কিন্তু আগের মতো পাল তোলা নৌকাও থাকে না, আর বর্ষা মৌসুমে এই তিস্তা কিন্তু বন্যার কারণ হয়ে দাঁড়ায় মানুষগুলোর জন্য, এবং সেখানে কিন্তু শুকনো মৌসুমে পানির প্রচণ্ড অভাব, এবং বর্ষা মৌসুমে ঘরের দৌড় পর্যন্ত পানি, যখন পানির আসলে খুব একটা প্রয়োজন থাকে না। এবং যে কারণেই কিন্তু তিস্তার বুকে এরকমভাবে বালি, অভিশপ্ত বালির কিন্তু এক ধরনের মিনার তৈরি হচ্ছে, বা বালি নিয়ে শিশুরা খেলছে, বা তিস্তার মধ্যে মানুষ দৌড়াদৌড়ি করছে। কিন্তু আসলে নদী যদি বহমান থাকতো তাহলে হয়তো এই এলাকার মানুষের জীববৈচিত্র্যগত অনেক পরিবর্তন আসতো, তার পাশাপাশি এলাকার মানুষ নিজেদেরকে অন্যভাবে চিন্তা করতে পারতো। এলাকার মানুষের একটি দাবি বা প্রত্যাশার জায়গা যদি বলি, তাহলে তারা বলেছেন যে তিস্তা নিয়ে দেশি বিদেশি অনেক রাজনীতি হচ্ছে, তারা এই রাজনীতির বাইরে গিয়ে এই এলাকার মানুষের স্বার্থ বিবেচনা করে যদি নদীকে আবারও পুনরুজ্জীবিত করা যায়, তাহলে অন্তত এই এলাকার মানুষের জীবন বৈচিত্র্যের যে পরিবর্তনটি হয়েছে সেটি আবারও ফিরে আসবে, তারা আরও সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে। তারা বলেছেন যে সরকার যদি এই ব্যাপারটি মনোযোগ সহকারে দেখেন তাহলে তারা অনেক বেশি খুশি হবেন। এই কথাটি সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায় এবং দায়িত্ব নিয়ে বাংলাদেশ লাইভ এখান থেকে শেষ করছি আজকে। জহুর, এই ছিল আমার কাছে এই তিস্তার রংপুরের অঞ্চল থেকে সবশেষ খবরাখবর। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। তীব্র তাপদাহে অসহনীয় সারা দেশের জনজীবন, একই সাথে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ, বিশেষ করে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে শিশুরা। বাংলাদেশ লাইভে হাসপাতালের অবস্থা জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। চলে যাচ্ছি তার কাছে।
শাহিন, এর আগের খবরে আপনি যেমনটি জানিয়েছেন যে প্রতিদিন এই প্রচণ্ড গরমে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে। তো প্রতিদিন আসলে কি পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, এমন পরিসংখ্যান কিংবা এই অবস্থায় চিকিৎসকদের কি পরামর্শ দিচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জহুর। আমরা সকালে হাসপাতালের ঠিক পাশেই খুলনা শিশু হাসপাতাল, যেটি এই দক্ষিণ অঞ্চলের সবচাইতে বড় হাসপাতাল। আমি এখন অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে এটি 250 শয্যা বলা হয়, কাগজে কলমে 250 শয্যা, কিন্তু এটি 500 শয্যা কাগজে কলমে থাকলেও জনবল কিন্তু 250 শয্যা নিয়েই এখন চলছে। তো এই আমি যদি একটু দেখাই, যেখানে এই ব্যবসা গরমের কারণে এখানে সাধারণ রুগীদের পাশাপাশি বিশেষ করে বয়স্ক রুগীরাই এখানে বেশি ভর্তি হচ্ছেন এবং ব্যবসা গরমে তারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। আমি একটু পরিসংখ্যান জানিয়ে রাখি জহুর, সেটি হলো যে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি 500 শয্যায় উন্নীত করা ঘোষণা দেওয়া হয় আজ থেকে 8 বছর আগে, কিন্তু এর জনবল অবকাঠামো সেই 250 শয্যার অর্থাৎ 250 শয্যার রয়ে গেছে। এখানে জনবল বাড়ানো হয়নি, খাদ্যটা দেওয়া হলেও কিন্তু ওষুধ এবং জনবল অবকাঠামো সেই তুলনায় বাড়ানো হয়নি। তো আমরা এখানে যদি একটু অল্প একটু দেখাই যে এখানে আমরা এখন আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে। সেই মেডিসিন ওয়ার্ডে যে আসন সংখ্যা আছে, এখানে শয্যা সংখ্যা আছে, তার প্রায় 3 থেকে 4 গুণ রুগী এখানে ভর্তি আছে। বিশেষ করে এখানে মেজোতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রুগীদেরকে, সব ধরনের রুগীদেরকে। আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে অবকাঠামো আছে এটা অপ্রতুল। বিশেষ করে সার্জারির যে ওয়ার্ডটি আছে, সেই সার্জারি ওয়ার্ড, বিশেষ করে এখানে অপারেশন যে থিয়েটার আছে, সেই থিয়েটারটা অত্যন্ত মানে স্বল্প এবং কয়েকটি থিয়েটার দিয়ে এখানে কার্যক্রম চালানো হয়। তো আমরা সেই যে কারণে এখানকার যারা সার্জারি যে রুগীগুলো আছে তাদেরকে মাসের পর মাস অপারেশন সেবা নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আরেকটি বিষয় হলো যে এই হাসপাতালটি বর্তমানে ইন্টার্ন নির্ভর একটি হাসপাতাল, যেখানে ইন্টার্ন যে চিকিৎসকরা আছেন তারা যদি না থাকতো তাহলে দুর্ভোগের কোনো সীমা ছিল না। আমরা আমাদের মাঝে পেয়েছি স্বাধীনতা চিকিৎসক পরিষদের খুলনা জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার বাহারুল আলম। কী অবস্থা, আপনি তো দীর্ঘদিন এই খুলনা স্বাস্থ্যসেবা নিয়ে আন্দোলন করে আসছেন এবং এখানকার অসঙ্গতিগুলো তুলে ধরছেন, দাবি তুলেছেন, কতটুকু পেলেন এই খুলনা স্বাস্থ্যসেবা স্বাস্থ্য খাত নিয়ে আপনার মূল্যায়নটা কি? আমি চ্যানেল নিউজ 24 উপস্থাপক এবং উপস্থাপকের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে শুভেচ্ছা জানাচ্ছি। যে দৃশ্য আপনারা এখন দেখছেন, এটি সংবাদ বলার মতো মানসিকতা আমার নাই, এটা ভয়াবহ একটি চিত্র। এই পরিবেশে রুগী থাকা এবং তাদেরকে চিকিৎসা করা কোনো মেডিকেল এথিক্সে পড়ে না, এটি অন্যায়, এটি করা অনুচিত। এই পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসকদের চিকিৎসা দেওয়ার যে অধিকার, শুধু সেটি ক্ষুণ্ণ নয়, রুগী চিকিৎসা পাওয়ার যে অধিকার সেটা বঞ্চিত হচ্ছে। সঠিক চিকিৎসা তো সে পাচ্ছেই না, প্রতিনিয়ত চিকিৎসা দুর্ঘটনার শিকার হচ্ছে। এরকম সকল স্তরে, সেই রুগীর খাবার বলি, ঔষধ সরবরাহ বলি, রোগ নির্ণয় বলি এবং আনুষঙ্গিক প্রযুক্তি বলি, অবকাঠামো বলি, জনবল বলি, কোনো দিকেই পরিপূর্ণতা নাই একটি আইসিইউ, নাই একটি ক্যাজুয়ালিটি ইউনিট, নাই একটি পূর্ণাঙ্গ সিসিইউ, যা রুগীদের জীবন রক্ষা করার জন্য এই সময়ের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অত্যাবশ্যক। একটি মেডিকেল কলেজ হাসপাতালে এই সকল ইউনিট না থাকাটা একটি বড় ধরনের অন্যায়। এই অধিকার কারো নাই এরকম অরক্ষিত অবস্থায় রুগীকে রেখে চিকিৎসা করার। এখানে জনমনে একটি বড় প্রশ্ন যে চিকিৎসকরা রুগীকে অবহেলা করেন। জনমনে একটা বড় প্রশ্ন, রুগীর মৃত্যু হলে চিকিৎসকদের কারণে মৃত্যু হয়েছে। যে দৃশ্য এখন টেলিভিশনে ধারণ, এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে এর জন্য কে দায়ী হবে? একজন চিকিৎসকের পক্ষে কোনোভাবেই সম্ভব না এখানে দুর্ঘটনা রোধ করা।
অথচ যেই রুগীর স্বজনরা তারা ক্ষুব্ধ হয়ে ওই চিকিৎসককে আক্রমণ করে, রাষ্ট্র নীরব থাকে এবং চিকিৎসকদের যারা অভিভাবক সে আমার মন্ত্রণালয় তারা আরও চুপ থাকে। এই অবস্থাটার পরিবর্তন না হলে, রাষ্ট্র দায়িত্বশীল না হলে রুগীরা কখনো কোনো অবস্থাতে পূর্ণাঙ্গ চিকিৎসা পাবে না। আর দায়িত্বশীল শব্দটা নয়, চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন, আমি যদি খুব সংক্ষেপে বলি, এই যে অবকাঠামো নাই, তাই বারান্দায় রুগী শুয়ে আছে, জনবল নাই, এদেরকে দেখার কেউ নাই, যে পরিমাণ চিকিৎসক, যে পরিমাণ নার্স, যে পরিমাণ ওয়ার্ড বয়, যে পরিমাণ আয়া দরকার তার 10%ও নাই, তাহলে এরা এটি পাবে কী করে? এর সাথে যুক্ত আছে প্রযুক্তি। আধুনিক প্রযুক্তির কোনো ছোঁয়াই লাগছে না রুগীদের, তাহলে রোগ নির্ণয় হবে কি করে? চিকিৎসার আধুনিকতম প্রযুক্তি পাবে কোথায়? উপকরণ আরও ভয়াবহ। রুগীদের প্রায় চিকিৎসার সকল উপকরণই বাইরের থেকে কিনতে হয়। এতে রুগীদের মনে একটি ধারণা, রুগীর স্বজনদের মনে ধারণা, এই হাসপাতালের সকল ঔষধ মনে হয় ডাক্তারেরা চুরি করে নিয়ে যাচ্ছে। এই যে একটি ভ্রান্তি, এই যে একটি নিষ্ঠুর অপবাদ, এটি রাষ্ট্র চিকিৎসকদের উপরে চাপায় দিচ্ছে দীর্ঘদিন ধরে। আমরা খুলনা বিএমএ থেকে নয়, সমগ্র বাংলাদেশে বারবার বলেছি যে চিকিৎসকরা এই রুগীদেরই সন্তান, এই রুগীদেরই ভাই, এই রুগীদেরই বোন, তারা কেন তাদের সাথে প্রতারণা করবে? কিন্তু পরিবেশ তাদেরকে প্রতারক হতে বাধ্য করতেছে এবং এই পরিবেশের উন্নতির জন্য আমরা আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভ, সমাবেশ, এমনকি আমরা যেটি অমানবিক কর্মবিরতির মতো কাজও আমাদের চলে দিতে হচ্ছে, তাতেও টনক নড়ে না। আমরা বলি চিকিৎসকরা আইনের ঊর্ধ্বে নয়, কিন্তু আগে তো বিষয়টি সুস্পষ্ট হতে হবে অপরাধটি কার। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাষ্ট্র যে ব্যবস্থাপনাটা নিয়ন্ত্রণ করে, আমি আরও স্পষ্ট করে বলি স্বাস্থ্য মন্ত্রণালয় যে ব্যবস্থাপনাটা নিয়ন্ত্রণ করে, তার ত্রুটি, তার সংকটের কারণে চিকিৎসক দায়ী হবে কী কারণে? কিন্তু এটি জনমনে মানুষ, সাধারণ মানুষ এটি বোঝেন না। তারা মনেই করেন যে চিকিৎসকের জন্য দায়ী, সুতরাং সংক্ষুব্ধ হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং এই লাঞ্ছনা থেকে নারী চিকিৎসকরাও বাদ পড়ছে না। আমার মনে হয় বাক বিতণ্ডা নয়, তর্ক বিতর্ক নয়, দেশ আমাদের, মানুষ আমাদের, রুগী আমাদের, এবং অচিরেই আমাদের যে কর্তৃপক্ষ, আমাদের যে অভিভাবক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বোধ উদয় হবে এবং হাসপাতালগুলো রুগী চিকিৎসক এবং চিকিৎসার অনুকূলে আসবে। রুগী এবং চিকিৎসক যদি ভালোবাসায়, আস্থায়, বন্ধুত্বের সাথে হাসপাতালে না থাকে, এটি কোনো চিকিৎসার পরিবেশ নয় এবং যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটতে পারে। আপনাকে ধন্যবাদ। জহুর, আপনি শুনছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের খুলনার সভাপতি, যিনি বলছিলেন যে এখানকার অসঙ্গতির নানা দিক তুলে ধরছিলেন এবং একটি দাবি করছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এ বিষয়ে আরও সজাগ না হয় তাহলে এই দুরবস্থা চলতেই থাকবে এবং প্রত্যাশার যে জায়গাটি সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে আসবে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি তার যে সঠিক যে রূপটা সেই রূপে পরিগণিত করবে, এটাই প্রত্যাশা। জহুর। শাহিন, আপনাকে ধন্যবাদ। আর একদিন পরেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। ছাত্র জীবনে নজরুল ময়মনসিংহে 30 সালের দরিয়ামপুর হাই স্কুলে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে সেটিকে নজরুল একাডেমি রূপান্তরিত করা হয়। জাতীয় কবির জন্মজয়ন্তীতে সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে নানা অনুষ্ঠানের। বাংলাদেশ লাইভে সেই প্রস্তুতির খবর জানাতে দরিয়ামপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, কি প্রস্তুতি দেখছেন এখানে? জোহর, আমি যদি আপনাকে আগে জানিয়ে রাখি যে প্রতি বছর 11ই জ্যৈষ্ঠ অর্থাৎ 25শে মে উপলক্ষে কিন্তু এখানে সাত রব অর্থাৎ উৎসবের আমেজ বিরাজ করে। প্রতি বছরই কিন্তু এই উৎসবকে ঘিরে ত্রিশালবাসীর মধ্যে অন্যরকম একটি আনন্দময় পরিবেশ বয়ে যায়। তো জহুর, প্রতি বছরের মতো এবারও কিন্তু দরিরামপুর মাঠে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে কিন্তু জন্মজয়ন্তীর উৎসবের আয়োজন করা হয়েছে। তো স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা প্রশাসন কিন্তু এই আয়োজনটি করে থাকেন বরাবরের মতোই। তো জ্যৈষ্ঠের ঝড় হয়ে বাংলা সাহিত্যে অনুপ্রবেশকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু দীর্ঘ 23 বছরের সাহিত্য জীবনে এখানে কিন্তু অনেকটা সময় পার করেছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে দরিরামপুর মাঠে, আমি যে মাঠটি
মাঠটিতে দাঁড়িয়ে আছি তার সে মাঠটিতে কিন্তু আয়োজন করা হয়েছে নজরুল জন্ম জয়ন্তীর, অর্থাৎ এখানে কিন্তু প্রায় 20টির মতো বুক স্টল থাকবে, যেখানে বইমেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও কিন্তু এখানে অনুষ্ঠিত হবে বিভিন্ন মেলা, যেখানে প্রায় 150 থেকে 200-র মধ্যে 200টির মতো স্টল থাকে। তো প্রতি বছরই কিন্তু এই মেলাটিকে ঘিরে এখানকার ত্রিশালের স্থানীয় মানুষজনের কিন্তু একটা অন্যরকম আমেজ বিরাজ করে। তো এখানে কিন্তু আমি যদি বলি এটা একটা সার্বজনীন উৎসবে কিন্তু এটি মূলত পরিণত হয় ত্রিশালবাসীর জন্য। শুধু ত্রিশালবাসী নয়, ময়মনসিংহ বিভাগ তথা নজরুল অনুসারী যারা আছেন তাদেরও কিন্তু একটা মিলন মেলা ঘটে এই নজরুলের এই দড়িরামপুর মাঠে। তো এখানকার কিন্তু আমরা এসে যা দেখতে পেয়েছি যে সার্বিক আয়োজন কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ আগামীকাল কিন্তু প্রায় শেষের দিকে হবে বলে আমাদের জানিয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। তো আমরা এখন তার সাথে কথা বলবো, জেনে নিব সর্বশেষ এখানকার কি অবস্থা বিরাজ করছে এই দড়িরামপুর মাঠে। ধন্যবাদ। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বাংলা সাহিত্যের প্রাণের কবি, সাম্যের কবি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশে প্রথম এই ত্রিশালের দড়িরামপুরে 1913 কিংবা 14 সালে 1 বছরের মতো কাটিয়েছেন, এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য প্রত্যেক বছর এখানে জাতীয় পর্যায়ের অংশ হিসেবে নজরুলের জন্মজয়ন্তী উদযাপিত হয় 3 দিন ব্যাপী। এবারও জাতীয় পর্যায়ের সাথে মিল রেখে জাতীয় পর্যায়ের অংশ হিসেবে 25, 26, 27 মে নজরুলের জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। শুধু দড়িরামপুরেই নয়, নজরুলের সেই জন্ম জয়ন্তী হচ্ছে আমাদের ত্রিশালের কাজির শিমলা রফিজুল্লাহ দারোগা বাড়িতে নজরুল স্মৃতিকেন্দ্রে, এবং একই সাথে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হবে আমাদের বিচুতিয়া ব্যাপারীর বাড়িতে, যেখানে নজরুল জায়গির ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দড়িরামপুরে বিশাল আয়োজন করা হয়েছে। এখানে 3 দিন ব্যাপী যে বর্ণাঢ্য আয়োজন থাকে, সেই 3 দিনের আয়োজনেই বাংলাদেশের বিভিন্ন মান্যবর মন্ত্রীগণ এখানে উপস্থিত থাকেন প্রধান অতিথি হিসেবে। নজরুল স্মারক বক্তা হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা নজরুলকে ভালো জানেন তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়, এবং নজরুলের এই জন্মজয়ন্তীকে কেন্দ্র করে ত্রিশালবাসীর মধ্যে একটি আনন্দের আমেজ বয়ে যায়। বিশেষ করে বলা হয়ে থাকে এবং ধারণা করা হয়ে থাকে যে আশেপাশের যত নজরুল প্রেমিক আছেন বা ত্রিশালবাসী আছেন, তারা দেশ অথবা বিদেশ থেকেও তাদের পরিবারের সাথে মিলিত হবার জন্য এই সময়টিকে বেছে নেন। এর কারণ হচ্ছে তারা নজরুল জন্মজয়ন্তীকে উপভোগ করেন এবং একই সাথে তারা পরিবারের সদস্যদের সাথে মিলিত হন। আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ খুব ভালো। আমরা 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছি এবার, এবং এবার প্রথম আমরা এখানে সিসিটিভির আওতায় পুরো বিষয়টিকে আমরা নিয়ে এসেছি। এছাড়া আমাদের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে আমাদের বই মেলা হচ্ছে, নজরুল মেলা হচ্ছে, যেখানে আপনি ইতিমধ্যে বলেছেন যে 150-200 স্টলের মতো থাকবে। বই মেলাতেও অনেকগুলো স্টল থাকবে, যেখানে নজরুল সম্বন্ধে অনেক বই পাওয়া যাবে। এছাড়া নজরুল স্মৃতিকেন্দ্র থেকেও আলাদা স্টল দেওয়া হচ্ছে। তো উনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু উৎসবের আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো পুলিশ প্রশাসন আমাকে জানিয়েছেন এখানে 3 স্তরের নিরাপত্তা থাকবেন এবং পুরো মাঠটিকে কিন্তু সিসি ক্যামেরা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জহুর। নোমান, আপনাকে ধন্যবাদ। বরিশালের 3টি ইউনিয়নের নির্বাচনে আজ চলছে ভোট গ্রহণ। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। নির্বাচনের খবর জানাতে বাংলাদেশ লাইভে এখন বরিশালের উজিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, ভোটের পরিবেশ কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে আসলে বরিশালের 3টি উপজেলার 3টি ইউনিয়নে, অর্থাৎ মেহেন্দিগঞ্জের উপজেলার চাঁদপুর ইউনিয়নে সেখানে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন শুধুমাত্র চেয়ারম্যান পদে, আর হিজলা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ধুলখোলা ইউনিয়ন পরিষদে, সেখানে চেয়ারম্যান এবং সদস্য এবং সংরক্ষিত সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর হচ্ছে উজিরপুর ইউনিয়নের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে। এখন আমি রয়েছি উজিরপুরের শিকারপুর ইউনিয়নের শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয় ভোট
ভোট কেন্দ্রে। এখানে আমরা যেটা দেখছি আর কি সকাল থেকে, যে পুরুষ মহিলাদের আসলে ভোটারদের অনেক লাইন, কিন্তু প্রখর রোদ উপেক্ষা করে তারা আসলে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত ভোটাররা যেটি জানিয়েছেন যে ভোট শান্তিপূর্ণ হচ্ছে এবং তারা তাদের যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। আর প্রিজাইডিং অফিসারের সাথে কথা হয়েছে এবং এই ইউনিয়নের যিনি রিটার্নিং অফিসার জসিমউদ্দিন, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো অভিযোগ তারা পাননি, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং কোনো ধরনের অভিযোগ তারা পাননি। আমরা এখন কয়েকজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আপনাকে জিজ্ঞেস করছি যে ভোট দিতে যা এসছেন, আসার পথে বা এর আগে কেউ কি কোনো আপনাদেরকে কোনো চাপাচাপি করেছে যে অমুককে ভোট দিতে হবে? না না, কেউ কিছু বলে নাই। কিরকম হচ্ছে ভোটটা? সুন্দরই হইতেছে, কেউ কিছু বলে না। ভোট দিতে আসার সময় বা এর আগে না কোনো অসুবিধা হয় নাই, আমরা ভালোভাবেই আসতে পারছি। আচ্ছা, আপনারা যে ভোট দিবেন প্রার্থীর যোগ্যতা দেখবেন নাকি যে প্রতীক দেখবেন? প্রতীকে ভোট দিবেন? প্রার্থী যে ভালো তারে দিতে হবে। প্রার্থীর কি যোগ্যতা থাকতে হবে আপনার ভোট দিতে হলে? তার সব দিকেই যোগ্যতা ভালো থাকতে হবে, জনগণের তার সেবা করার সব দিকেই ভালো থাকতে হবে। এখানে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলি। ভাই, আপনি তো সকাল থেকে বা তার আগে গত রাত থেকে এখানে দায়িত্বে রয়েছেন, আসলে আপনার এখানকার পরিবেশ কিরকম? মানে কোনো চাপ আছে কিনা বা যে যার ভোট দিতে পারছে কিনা? হ্যাঁ, এখানে কোনো দলীয় কোনো চাপ নাই, নিরপেক্ষভাবে জনগণের এই 17 বছর পরে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে ভোট দিবে। এতে যত সহযোগিতা লাগে আমরা করব, এইটাই মূল উদ্দেশ্য। এবং সবাই যাতে ভোট দিয়া আনন্দ পাবে যে যোগ্য প্রার্থী সেই জয়লাভ করবে, এইটাই আমাদের কামনা। ধন্যবাদ আপনাকে। সালেজুর, আপনি শুনলেন যে এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে ভোট হবে ভোটের মতো সুষ্ঠু ভোট হবে, তাদের উপরে কারো কোনো চাপ নেই এবং ভোটাররা তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দিতে পারছেন এবং এক্ষেত্রে মানে তাদের হচ্ছে গিয়ে জিরো টলারেন্স, অর্থাৎ কোনো অনিয়মের বিষয়ে তারা সহ্য করবেন না। আমরা এখন কয়েকজন ভোটারের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনারা যেখানে ভোট দিতে এসছেন, আসার পথে বা আগে পরে কখনো কি আপনাদেরকে কোনো চাপ দেওয়া হয়েছে কিনা যে অমুক প্রার্থীকে ভোট দিতে হবে? না, আমাকে কেন চাপ দেয় নাই। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো, এই আমাকে কামনা। আচ্ছা, এই যে চাচি, আপনাকে জিজ্ঞেস করি বাবা, কোনো আমারও কেউ চাপ নাই, আমার ইচ্ছে মতন যারা দিয়ে যাম। আপনার ভোট পেতে হলে কি প্রার্থীর কি যোগ্যতা থাকতে হবে? কি যোগ্যতা দেখে ভোট দিবেন প্রার্থীকে? যে যোগ্যতা হবে তাকেই ভোট দেব। যে মনে করেন সমাজে যে দাঁড়াইবে, যে যোগ্যতা হবে তাকেই আমরা ভোট দিতে হবে, পচানো যাবে না। এই যে আপনি রোদের মধ্যে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, কষ্ট হচ্ছে না? এত কষ্ট করে ভোট দিচ্ছেন আসলে কেন? দেশ সুন্দর ও ভালোভাবে চলা গিয়েছে না, গরিব দুঃখীকে ভালোভাবে দেখতে হইবে না। সালেজর, আপনি শুনলেন যে এখানকার যারা ভোটার রয়েছেন তারা তাদের মতো করে বলেছেন, তারা কিন্তু তাদের যে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারছেন। আসলে তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কারো কোনো চাপ নেই বলে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন একটি ভোট কেন্দ্রের ভিতরের চিত্রটা দেখাতে চাচ্ছি। আমরা একটু দেখে আপনি একটু আমাদেরকে একটু সুযোগ দিন, আমরা একটু কথা বলবো। এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই, যে আপনারা না, কোনো কমপ্লেন নেই, সুষ্ঠুভাবে ভোট চলছে। সাধারণত ভোটার উপস্থিতি ভালো, সকাল থেকে 8টা থেকে আমরা ভোট শুরু করেছি নির্বিঘ্নে, এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। প্রার্থীদের এজেন্ট বসে কোথায়? আচ্ছা, এখানে আপনারা যারা রয়েছেন, আপনারা কোন প্রার্থীর লোক? আপনারা সূর্যমুখী। রাহাত, আপনাকে ধন্যবাদ। বরিশালের উজিরপুরে 3টি ইউনিয়নের ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাহাত খান। দর্শক, বাংলাদেশ লাইভে এতক্ষণ তৃণমূলের সমস্যা সম্ভাবনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শুরুতেই তিস্তা ও তিস্তা পাড়ের মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন শামসুজ্জামান শাহিন, ময়মনসিংহ থেকে সৈয়দ নোমান এবং সবশেষ বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন রাহাত খান। আর এরই সাথে সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে পজিটিভ বাংলাদেশের খবর। কৃষি জমিতে ভূগর্ভের পানির ব্যবহার কমিয়ে কৃষকের লাভের পরিমাণ বাড়াতে সক্ষম হয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। নওগাঁয় এমনই একটি প্রকল্পের অংশ নিয়েছেন 1000-এর বেশি কৃষক। এই প্রকল্পের মাধ্যমে ফসল উৎপাদনের পরিমাণও বেড়েছে। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ এই মাঠগুলো পানির অভাবে একসময় অনাবাদি পড়ে থাকত। সেচের জন্য ভূগর্ভের পানি উঠানোর খরচ বেশি হওয়ায় কৃষকের লাভ হতো কম। কিন্তু সেই চিত্র বদলে দিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাটির উপরিভাগের পানি ব্যবহার প্রকল্প। এর মাধ্যমে নদী আর খালের পানি ব্যবহার করা হচ্ছে কৃষি জমিতে। ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে সেচ আবাদ চালাতাম, তো আমাদের খরচটা অনেক বেশি আসতো। ইদানিং আমাদের এলএলপিতে আবাদ করে কারেন্টের সাহায্যে আমাদের পার বিঘায় মোটামুটি 500-600 টাকা করে কম আসছে। সেচের দিক দিয়ে বলতে গেলে খুব উপকৃত হচ্ছি, যার কারণে এক একজন এক এক রকমের বিভিন্ন ফসল আমরা ফলাতে উৎসাহ বোধ করছি। লাইনগুলো বাড়ালে আমাদের আরও সহজ হবে এবং পানিতে আরও সুবিধা হবে। এর মধ্যে আরও অনেক হওয়ার দরকার। এখন প্রয়োজন অনুযায়ী পানি কেনার সুবিধা পান কৃষক, তাই আগের চেয়ে পানির অপচয়ও কমেছে। কৃষকেরা আপনার এই ফ্ল্যাক্সি ডিলারের কাছ থেকে কার্ডের লোড নিয়ে আসে, আমাদের এখানে প্রিপেড মিটারে কার্ড দিয়ে তারা বিঘা মানে ঘন্টা চুক্তি পানি নেই স্যার। আবাদি অনাবাদি মিলিয়ে নওগাঁয় প্রায় 1500 হেক্টর জমি সেচের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রায় 1500 হেক্টর জমি সেচের আওতায় এসছে। প্রায় 1200 জন কৃষক পরিবারিত উপকৃত হচ্ছে এবং প্রতি বছরে প্রায় 7500 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। সফলতা পাওয়ায় প্রকল্পের পরিধি বাড়ানোর কথা জানিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ভূগর্ভস্থ পানি সেটাকে ব্যবহার কমিয়ে, যেহেতু ভূগর্ভস্থ পানি তলদেশ নেমে যাচ্ছে, কমিয়ে আমরা যেন উপরিভাগের পানি সারফেস ওয়াটার যেটাকে বলে সেটা যেন আমরা ব্যবহার করি। বরেন্দ্র কিন্তু এই কাজে খুবই দক্ষ। নওগাঁর 5 উপজেলায় 53টি এলাকায় এই প্রকল্পের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট নিউজ 24। দর্শক, সংবাদে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, সাথেই থাকুন। দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রোজার মাসকে সামনে রেখে খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সোমবার নগর ভবনে রমজানের পবিত্রতা রক্ষা ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন বিষয়ক মতবিনিময় সভায় তিনি জানান, রমজান মাসে ঢাকার বার ও ক্লাবগুলোয় মদ জুয়ার আসর বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির তাগিদ দেন মেয়র। মতবিনিময় সভায় বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ এবং বার ও ক্লাবের মালিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যদি কোনো বারে, যদি কোনো ক্লাবে এই পবিত্র রমজান মাসে অবৈধ মদ জুয়ার কার্যক্রম চলে, কঠোর হস্তে তা দমন করা হবে। আমরা বিগত সময়ে জরিমানা করেছি, এবার আমরা জরিমানার সাথে সাথে যদি এই ধরনের কোনো ধরনের ভেজাল সামগ্রী পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী কারাদণ্ড দিতেও বাধ্য হব। এরই সাথে শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।